হ্যালো এভরিবডি। আজ আমরা একটা খুব কমন টপিক সাউন্ড তার সম্পর্কে কিছু আলোচনা করব। কয়েকটা জানা তথ্যই একবার হয়তো মনে করে নেব। প্রতিদিনই আমরা বিভিন্ন রকমের শব্দ শুনতে পাই। মানুষের কথাবার্তা, পাখির ডাক, যানবাহনের শব্দ, ঘন্টার শব্দ, মেশিনের শব্দ, এরকম অনেক রকম শব্দই আমরা কিন্তু শুনতে পাই। তাহলে শব্দ আসলে কি? একটু খেয়াল করলে দেখা যাবে যে যদি একটা কাঁচের ঘর থাকে সেখানে যদি অ্যা ভিতরে একটা বম ফাটে বা খুব জোরে আওয়াজ করা হয়, তাহলে দেখা যায় যে কাঁচের জানলাগুলো ফেটে যেতে পারে। খুব তীব্র আওয়াজ হলে ভেঙে যায়। তার মানে যেহেতু এটা কাঁচের জানলাটা ভেঙে গেল, তার মানে নিশ্চয়ই ওর উপর কাজ হয়েছে। এই কাজটা করতে পারে একমাত্র শক্তি। তার মানে ডেফিনিটলি সাউন্ড ইজ আ ফর্ম অফ এনার্জি। যেটা আমাদের শোনার যে অনুভূতি সেটা যোগায়, অর্থাৎ ক্রিয়েটস ফিলিং অফ হিয়ারিং। এই শব্দটা যেকোনোভাবে তৈরি হয়ে আমার কানে শোনার অনুভূতি যোগাচ্ছে। যেমন ধরো হাততালি দিলাম, তাহলে হাততালিতে আহ, যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়েছে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাজনা বাজানো হচ্ছে, তার শব্দ কানে আসছে। তাহলে এখানেও কিন্তু কোনো কিছুকে আঘাত করা হচ্ছে, সেখান থেকে শব্দ উৎপন্ন হচ্ছে। তার মানে কোনো না কোনো শক্তি থেকেই কিন্তু শব্দ শক্তিটা সৃষ্টি হচ্ছে, যেটা আমাদের কানে অনুভূতি সৃষ্টি করছে। আমরা এখন পর্যন্ত জেনেছি যে কোনো না কোনো শক্তি থেকেই কিন্তু শব্দ শক্তিটা সৃষ্টি হয়েছে। তাহলে এই কোনো না কোনো শক্তিটা আসলে কি? কি থেকে শব্দ শক্তিটা শুরু হলো? অর্থাৎ সোর্স অফ সাউন্ড কি? দেখো আমি এখানে কতগুলো ছবি দিয়েছি। সেই ছবিগুলো কোনোটা বাজনার ছবি, কোনোটা গিটার, একটা সুর শলাকার ছবি দিয়েছি, আর একটা গিটারের ছবিও দেয়া হয়েছে। দেখো প্রত্যেকটাতেই কিন্তু আঘাত করা হচ্ছে। আঘাত করলে কাঁপছে। অর্থাৎ কম্পন শক্তি থেকে শব্দ শক্তি সৃষ্টি হয়। তার মানে সোর্স অফ সাউন্ড ইজ ভাইব্রেশন। দেখো যখন কোনো কিছুকে আমরা আঘাত করছি তখন সেটা কাঁপে, সেই কম্পন থেকে সৃষ্টি হয় শব্দ শক্তি। আমরা যদি এই যে তোমরা সুর শলাকার ছবিটা দেখছো, এই সুর শলাকার তাকে কম্পিত করে যদি এর সামনে একটা সোলার বলকে আমরা ঝুলিয়ে দিতে পারি, তাহলে আমরা দেখতে পাবো যে সোলার বলটা বারবার ছিটকে যাচ্ছে। এর থেকে প্রমাণ হবে নিশ্চয়ই সুর শলাকাটা কাঁপছে, না হলে তো আহ, না কাঁপলে কখনই সোলার বলটা আঘাত খেয়ে ছিটকে যেত না। এবং ওর থেকে যে শব্দ উৎপন্ন হচ্ছে সেটা আমরা শুনতে পাই। তার মানে এটাও কিন্তু উল্টো দিকে প্রমাণ করলো যে আহ, কম্পনের ফলেই শব্দ সৃষ্টি হলো। আর যে কোনো বাদ্যযন্ত্র থেকে তো আমরা এটা পরিষ্কার বুঝতেই পারি যে কম্পন থেকেই শব্দ শক্তির সৃষ্টি হয়। কম্পন থেকে শব্দ শক্তি সৃষ্টি হয় আমরা জানলাম, কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো আমরা কথা বলছি, সেখানে শব্দ শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে কোথায় কম্পন হচ্ছে? হ্যাঁ, সত্যিই কিন্তু আমাদের মানুষের স্বর যন্ত্র অর্থাৎ গলার ভিতরে একটা ভোকাল কর্ড আছে। যে ভোকাল কর্ডটা খুব পাতলা পর্দার মতো। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে পাতলা পর্দাটা উম, সরে যায় এবং কাছে আসে, এইভাবে কম্পন হতে থাকে। দেখো ওপেন আর ক্লোজ সিস্টেম দেখানো হয়েছে। তো আমরা যখন কথা বলি তখন মুখ দিয়ে বায়ু প্রবেশ করে এবং এই স্বরযন্ত্রে সেই বায়ু এই দুটো যে পর্দা ভোকাল কর্ড তাকে কাঁপায়। এই ভোকাল কর্ডটা কাঁপার জন্যই কিন্তু শব্দ সৃষ্টি হয়। তার মানে হিউম্যান ভোকাল কর্ড তার কম্পনে আমরা কথা বলতে পারি। এবার একটু খেয়াল করলেই দেখা যাবে আমাদের যখন ঠান্ডা লাগে, সর্দি হয়, গলা ভেঙে যায়, তার মানে কি হয় না, সেই সময়েতে এই ভোকাল কর্ডের উপরে মিউকাস জমা হয়। মিউকাস জমার জন্য এই ভোকাল কর্ডটা পাতলা আর থাকে না, এটা একটু ভারী হয়ে যায়, মোটা হয়ে যায়। ফলে বায়ুর আঘাতে ও কিন্তু আর ভালো কাঁপতে পারে না। আর ভালো না কাঁপলেই, কম্পন যদি ভালো না হয়, ফ্রি না হয়, তাহলে ভালো শব্দ উৎপন্ন হবে না। তাই তখন আমাদের গলা বসা বা ভাঙা গলা আমরা বলে থাকি।
এখানে আর একটা কথা বলে রাখা প্রয়োজন, তোমরা হয়তো ছোটবেলায় অনেকেই বাঁশি বাজিয়েছো। বাঁশি বলতে আমি লম্বা নলের মতো যে বাঁশিটার কথা বলছি, তাতে দেখবে একটা পাতলা একটা প্লাস্টিকের মতো জিভ জিভ লাগানো থাকে। ওই বাঁশিটা তুমি যদি খেয়াল করো, যখন তুমি ফু দাও ওই জিভটা কিন্তু কাঁপে, যার জন্য বাঁশিটা বাজে। তুমি যদি ওই জিভটাকে খুলে দাও, ওই পাতলা পর্দাটাকে টেনে খুলে দাও, তাহলে কিন্তু দেখবে বাঁশিটা আর বাজবে না, ঠিক না? তার মানে এর কাজটা পুরোপুরি একেবারে আমাদের ভোকাল কর্ডের মতোই। এরপর আমরা আসছি ইউনিট অফ সাউন্ড, শব্দের এককটা কিভাবে আমরা প্রকাশ করব। শব্দের একককে সাধারণত আমরা ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন, মানে যে বস্তুর কম্পনে শব্দ সৃষ্টি হয়েছে তার ফ্রিকোয়েন্সি কম্পাঙ্কের সাপেক্ষে প্রকাশ করা হয়। এর দুটো একক আমরা বলতে পারি, একটা হলো হার্জ, আর একটা হলো সাইকেলস পার সেকেন্ড। অর্থাৎ সাইকেলস পার সেকেন্ড মানে হলো 1 সেকেন্ডে কতবার পূর্ণ কম্পন হচ্ছে। সাইকেলস মানে পুরোপুরি চক্রাকার। তাহলে আমরা কম্পাঙ্কের জন্য দুটো একক পেলাম, একটা হচ্ছে হার্জ, একটা হচ্ছে সাইকেলস পার সেকেন্ড। তবে হার্জটাই বেশি ব্যবহার হয়। শব্দ শক্তিকে আমরা কম্পাঙ্কের সাপেক্ষে প্রকাশ করলাম। কম্পাঙ্কের সাপেক্ষে প্রকাশ করতে গিয়ে আমরা শব্দকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে ফেলতে পারি। তার মধ্যে একটা হলো সনিক সাউন্ড বা শ্রুতিগ্রাহ্য শব্দ। যদি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক সেকেন্ডে 20 থেকে 20,000 বার বা হয়, বা 20 থেকে 20,000 হার্টজের মধ্যে থাকে, তাহলে সেই শব্দ আমরা কিন্তু শুনতে পাই। অর্থাৎ মানুষের শোনার অনুভূতি এটা তৈরি করতে পারে। এরকম শব্দকে আমরা বলতে পারি সনিক সাউন্ড। দ্বিতীয় ক্যাটাগরিটা হলো ইনফ্রাসনিক সাউন্ড, অর্থাৎ শব্দেতর সাউন্ড। কিরকম ব্যাপারটা না, যে শব্দ শক্তির কম্পাঙ্ক 20 হার্টজের থেকে কম বা 1 সেকেন্ডে 20 বারের চেয়ে কম যদি কম্পন হয়, তাহলে তার থেকে যে শব্দ শক্তি উৎপন্ন হয় সেটা কিন্তু মানুষের শোনার অনুভূতি সৃষ্টি করতে পারে না। কিন্তু কিছু কিছু প্রাণী যেমন বিড়াল এই শব্দ কিন্তু অনুভব করতে পারে। তাহলে দ্বিতীয় ক্যাটাগরিটা হলো ইনফ্রাসনিক সাউন্ড, যার কম্পাঙ্ক হচ্ছে লেস দ্যান 20 হার্টজ। থার্ড ক্যাটাগরিটা হলো আল্ট্রাসনিক সাউন্ড, যে সাউন্ড ওয়েভের কম্পাঙ্ক 20,000 হার্টজের থেকে বেশি, বা 1 সেকেন্ডে যদি কোনো বস্তুর কম্পন 20,000 বারের বেশি হয়, তাহলে তার থেকে যে শব্দ শক্তি সৃষ্টি হয় সেটাও কিন্তু মানুষের শোনার অনুভূতি যোগায় না। এটা অন্য কিছু অন্য কয়েকটা প্রাণীর শোনার অনুভূতি যোগাতে পারে, তবে এর অন্য ধরনের অ্যাপ্লিকেশন কিছু আছে। তাহলে আমরা এখনো পর্যন্ত ফ্রিকোয়েন্সির ভিত্তিতে 3 প্রকার পেলাম। সনিক সাউন্ড, যার ফ্রিকোয়েন্সি 20 থেকে 20,000 হার্জ; ইনফ্রাসনিক সাউন্ড, যার ফ্রিকোয়েন্সি লেস দেন 20 হার্জ; আর আল্ট্রাসনিক সাউন্ড, যার ফ্রিকোয়েন্সি গ্রেটার দেন 20,000 হার্জ। কেবলমাত্র সনিক সাউন্ড আমাদের শোনার অনুভূতি যোগায়, বাকি দুটো কিন্তু হিউম্যান হিয়ারিং যে পারসেপশন সেটা করতে পারে না। অন্যান্য অ্যানিমেলের হয়তো সে ক্ষমতা আছে। অ্যাপ্লিকেশনস অফ আল্ট্রাসনিক সাউন্ড, যেহেতু আল্ট্রাসনিক সাউন্ডের ফ্রিকোয়েন্সি অনেক বেশি, তাই মেডিকেল সিস্টেমে আমাদের বডিতে, শুধু আমাদের নয়, অন্যান্য যে কোনো প্রাণীর বা উদ্ভিদের বডিতে আনএক্সপেক্টেড যদি কোনো অবজেক্ট বা অ্যাবনর্মালিটি থেকে থাকে, তাকে ডিটেক্ট করার জন্য আল্ট্রাসনিক সাউন্ড ইউজ করা হয়। অনেক লিকুইড, বিশেষ করে জল, তাতে অনেক ব্যাকটেরিয়া অলরেডি প্রেজেন্ট থাকে। সেই ব্যাকটেরিয়াগুলোকে
আল্ট্রাসনিক সাউন্ড দিয়ে নষ্ট করে দেওয়া যায়। কয়েকটা বিশেষ প্রাণী যেমন বাদুড়, তিমি এরা আল্ট্রাসনিক সাউন্ড ওয়েভ ছাড়ে এবং সেই আল্ট্রাসনিক সাউন্ড গিয়ে কোনো অবজেক্টে ধাক্কা খেয়ে রিফ্লেকশন হয়ে ফিরে আসে, তাকে আবার ও গ্রহণ করতে পারে। এইবার ও কিন্তু এই রিফ্লেকশনের টাইম এবং যতটা পরিমাণ ও সাউন্ড ওয়েভ ছেড়েছিল, কতটা ফিরে এলো, তার ভিত্তিতে ও বুঝতে পারে যে তার সামনেই কোনো বস্তু আছে কিনা এবং সে কোন পথ দিয়ে যাচ্ছে। তাহলে এইগুলো হলো মোটামুটি আল্ট্রাসনিক সাউন্ডের অ্যাপ্লিকেশন। আল্ট্রাসনিক সাউন্ডের একটা বড় অ্যাপ্লিকেশন হলো সোনার, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। এটা এই সাউন্ডের প্রোপাগেশন এবং রিফ্লেকশন হয়ে ফিরে আসা এর ওপর ভিত্তি করে তৈরি একটা টেকনোলজি, যার সাহায্যে আমরা ডিস্টেন্স এবং সাইজ কোনো একটা অবজেক্টের নির্ণয় করতে পারি। সেই অবজেক্ট বিশেষ করে সমুদ্রের তলায় হোক বা স্থলে হোক বা আকাশে হোক, যেখানেই হোক না কেন আমরা তাকে মেজার করতে পারি। এই সিস্টেমটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আন্ডার সি সিস্টেমেই প্রয়োগ করা হয়। তাহলে এর বেসিকটা কি? এর বেসিকটা হলো আল্ট্রাসনিক সাউন্ড ছাড়া হবে। সেই আল্ট্রাসনিক সাউন্ড তার পাথ হয়ে দিয়ে সোজা যাবে এবং যাওয়ার সময় কোনো অবজেক্টে ধাক্কা খেয়ে রিফ্লেকশন হয়ে ফিরে আসবে। ফিরে আসার পর সেই সাউন্ড, ফিরে আসা যে সাউন্ড তাকে অ্যানালিসিস করে যে বস্তুতে ধাক্কা খেলো অর্থাৎ যে অবজেক্টটা প্রেজেন্ট আছে সার্টেন ডিস্টেন্সে, তার ডিস্টেন্স সাইজ মেজারমেন্ট করা সম্ভব। এখন আমরা জানবো সাউন্ড কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রপাগেট করে, এগিয়ে যায়। প্রকৃতপক্ষে সাউন্ড হলো একটা মেকানিক্যাল লঙ্গিটিউডিনাল ওয়েভ অর্থাৎ অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং মেকানিক্যাল যান্ত্রিক অর্থাৎ এটা প্রপাগেট করার জন্য অবশ্যই মাধ্যম প্রয়োজন, নিডস মিডিয়াম টু প্রপাগেট। সাউন্ড ওয়েভ অনুদৈর্ঘ্য তরঙ্গ বললাম, তার মানে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে পার্টিকেল ভাইব্রেশন বা পার্টিকেল মোশন এবং ওয়েভ মোশন এই দুটো প্যারালাল থাকে। এই ছবিটায় দেখতে পাচ্ছ যে পার্টিকেল মোশন এবং ওয়েভ মোশন প্যারালাল আছে। এটাই লঙ্গিটিউডিনাল ওয়েভের বৈশিষ্ট্য। তাহলে সাউন্ড হলো একটা লঙ্গিটিউডিনাল ওয়েভ যেটা একটা সার্টেন মিডিয়ামের মধ্য দিয়ে প্রপাগেট করতে পারে। এখন প্রশ্ন হলো সাউন্ড কোন একটা মিডিয়ামের মধ্য দিয়ে কিভাবে প্রপাগেট করে? আসলে যখনই কোনো বস্তুর কম্পন হয়, সেই কম্পনশীল বস্তু মাধ্যমে একটা প্রেসার দেয়, এক্সার্টস প্রেসার। মাধ্যমটা বিভিন্ন লেয়ারে বিভক্ত, সেই লেয়ারগুলো এবার ডিস্টার্বড হয়। এরপর যখনই প্রেসারটা প্রথমবার কম্পনে মনে করো দিল, তখন মাধ্যমগুলো পরস্পর ক্লোজার হলো, যেহেতু প্রেসার ক্রিয়েট হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে আবার ওই কম্পনশীল বস্তুর কম্পনটা তো উল্টো দিকে হবে, অর্থাৎ তখনই কিন্তু ওখানে আবার শূন্যতার সৃষ্টি হবে, ভ্যাকুয়াম সৃষ্টি হবে, তখন লেয়ার্সগুলো আবার পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে। এইভাবে বারবার কম্পনে মাধ্যমের মধ্যে একটা ডিস্টারবেন্স হবে। ডিস্টারবেন্সটা কেমন? না, ডিস্টারবেন্সটা হলো লেয়ারগুলো একবার প্রেসারের কারণে, প্রেসার বেড়ে যাওয়ার কারণে কাছাকাছি হবে, আবার সেকেন্ড টাইম প্রেসার কমে যাওয়ার জন্য পরস্পর থেকে অ্যাপার্ট হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, দূরে সরে যাবে। এইভাবে ক্লোজার আর অ্যাপার্টনেস এই দুইভাবে কিন্তু ওয়েভের আকারে সাউন্ডটা এক জায়গা থেকে অর্থাৎ কম্পনশীল বস্তু থেকে ওই মিডিয়ামের মাধ্যমে অন্য স্থানে যেতে পারে। আমরা জেনেছি কম্পনশীল বস্তু মিডিয়ামের লেয়ারে আঘাত করে দিয়ে সেখানে ডিস্টারবেন্স তৈরি করে। এবারে ক্লোজনেস একবার হয়, সেই ক্লোজনেসটাকে আমরা বলি কম্প্রেশন। আরেকবার অ্যাপার্টনেস হয় অর্থাৎ পরস্পর লেয়ারগুলো এক্সপানশন হয়, তাকে বলে রেয়ারফ্যাকশন। আমরা এই প্রথম যে ছবিটা দেখছি তাতে দেখো এ এবং বি সুরশলাকার দুটো অংশ, বাহু, তারা কাছাকাছি চলে এসছে।
অর্থাৎ এখন এই মুহূর্তে কিন্তু বায়ুতে ও বায়ু বলছি সরি মাধ্যমে ও প্রেসার ক্রিয়েট করেনি। অর্থাৎ সরে আসা মানে প্রেসারটা ওখানে কম আছে, ফলে দেখো ওইখানে লেয়ারগুলো পরস্পর থেকে দূরে সরে আছে। এই কন্ডিশনটাকে আমরা বলছি রেয়ারফ্যাকশন। ঠিক পরের ছবিটাতেই দেখো ও আঘাত করেছে, আঘাত করার জন্য কি হয়েছে না লেয়ারগুলো পরস্পর কাছে সরে এসছে, আবার পরবর্তী ক্ষেত্রে আবার দূরে সরে যাবে। এইভাবে বারবার লেয়ারগুলো কাছে আসা এবং দূরে সরে যাওয়া, এর মাধ্যমে সাউন্ডটা প্রপাগেট করতে থাকবে। তার মানে যদি সূরশলাকার বাহু ওদের লেয়ারে আঘাত করে তাহলে কম্প্রেশন সৃষ্টি হবে, যদি আবার দূরে সরে আসে অর্থাৎ লেয়ার থেকে নিচের দিকে সরে আসে তাহলে সেখানে রেয়ারফ্যাকশন সৃষ্টি হবে। এইভাবে এর বাংলাটা হলো কম্প্রেশনের বাংলা ঘনীভবন, আর রেয়ারফ্যাকশনের বাংলা হলো তনুভবন। এইভাবে ঘনীভবন এবং তনুভবনের মাধ্যমে শব্দ এক স্থান থেকে অন্য স্থানে যায়। কমপ্লিট ভাইব্রেশন অর্থাৎ পূর্ণ কম্পন বলতে আমরা কি বুঝি? স্টার্টিং ফ্রম এ পয়েন্ট অফ ভাইব্রেশন টু রিচ দ্য সেম পয়েন্ট ইন সেম ডাইরেকশন। অর্থাৎ যে কোনো একটা বিন্দু থেকে শুরু করে কম্পনশীল বস্তু একই দিকে সেই জায়গায় ফিরে আসবে, তাহলে হবে একটা পূর্ণ কম্পন। এই ছবিটায় তুমি যে কোনো একটা পয়েন্ট মনে করো সে 1 নম্বর, 1 নম্বর পয়েন্ট থেকে বস্তুটা কাঁপতে শুরু করেছে, তাহলে 1 থেকে 2 হয়ে 3 গেছে, ডাইরেকশনের দিক হচ্ছে 1 2 3, তারপরে আবার 3 থেকে 2 হয়ে 1-এ ফিরে আসবে। তাহলে দেখো এই যে 1 থেকে 2 হয়ে 3 গেল এবং 3 থেকে 2 হয়ে 1-এ ফিরে এলো, এই টোটালটা হলো একটা কমপ্লিট ভাইব্রেশন। যদি আমি মনে করি 2 থেকে স্টার্ট করেছি, তাহলে 2 থেকে 3 গেল, 3 থেকে 2 এলো, এটা কিন্তু কমপ্লিট ভাইব্রেশন নয়। 2 থেকে 3 যাবে, 3 থেকে 2 হয়ে 1 গিয়ে আবার 2। দেখো এবার তুমি যে 2 থেকে 3 প্রথম যখন স্টার্ট করেছিল যা দিক ছিল 1 থেকে 2 এসে মেশার সময় দিকটা একই, অর্থাৎ সেম ডাইরেকশনে ও সেম পজিশনে এলো, এটা হলো কমপ্লিট ভাইব্রেশন। যদি আমি 3 থেকে শুরু করি তাহলে 3 2 1, আবার 1 2 3 সেই জায়গায় ফিরে এলো, এটা হলো একটা কমপ্লিট ভাইব্রেশন। তাহলে কমপ্লিট ভাইব্রেশন কি? কোনো একটা অবস্থান থেকে শুরু করে একই দিকে যদি আবার পুনরায় সেই অবস্থানে ফিরে আসতে পারি তখন তাকে আমরা বলবো কমপ্লিট ভাইব্রেশন বা পূর্ণ কম্পন। এখানে একটা বিষয়ে কনফিউশন তৈরি করতে পারে যে 1 থেকে যখন যেতে শুরু করলো 1 থেকে 2, 2 থেকে 3 যে ডাইরেকশন হলো, আবার 3 থেকে 2 থেকে 1 তো উল্টো ডাইরেকশন হয়ে গেল। আসলে কিন্তু তাই, আসলে একটা এখানে আমার ইকুইলিব্রিয়াম পজিশন ধরা হয়নি, কিন্তু দেখো 1 এবং 3 এই দুটো ওই পেন্ডুলামটার সর্বোচ্চ ভাইব্রেশনের অংশ। অর্থাৎ 1 থেকে গিয়েও কিন্তু 1 থেকে 2 গিয়ে 1-এ ফিরে আসেনি, 1 থেকে 2 3 গিয়ে তারপর 3 2 1 করে টোটালটা ফিরে এসেছে, সেই জন্য একে আমরা কমপ্লিট ভাইব্রেশন বলছি। কিন্তু যদি আমরা 2-কে বলি ইকুইলিব্রিয়াম পজিশন, তখন কিন্তু এই সেম ডাইরেকশনের ব্যাপারটা আমরা বুঝতে পারবো। কিরকম না 2 থেকে 3 গেল, 3 থেকে 2 এটা হলো না কেন? সেম ডাইরেকশন হয়নি। কিন্তু 2 থেকে 3 গিয়ে 3 থেকে 2 1 হয়ে আবার যখন 2 এলো, তাহলে দেখো 1 থেকে 2 এবং 2 থেকে 3 এই ডাইরেকশনটা সেম হলো। তাহলে এই সেম ডাইরেকশনের কনসেপ্টটা তুমি মাঝামাঝি কোনো জায়গাতে যদি ইকুইলিব্রিয়াম পজিশন থাকে তখন তুমি ভালো বুঝতে পারবে। কিন্তু যদি সর্বোচ্চ বিস্তার যেখানে হয়েছে একবারে ফার্স্ট এন্ড অ্যান্ড লাস্ট এন্ড, সেখান থেকে দেখলে কিন্তু ফার্স্ট এন্ড টু লাস্ট এন্ড গিয়ে আবার ফার্স্ট এন্ডে ফিরে আসাটাই কিন্তু কমপ্লিট ভাইব্রেশন, সেখানে সেম ডাইরেকশন না হতেই পারে। অ্যামপ্লিটিউড বা বিস্তার, এটা আসলে কি না ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন ফর এ ভাইব্রেটিং পার্টিকেল। অর্থাৎ সাম্যাবস্থা, ওই যে আগের ছবিটায় যে কোনো একটা পজিশন সে 2 বলতে পারো, 1 বলতে পারো, 3 বলতে পারো, যেখান থেকে শুরু হচ্ছে যেটা নর্মাল কন্ডিশনে ছিল ভাইব্রেশন আর আগে,
সেই পজিশনটাকে আমরা বলতে পারি ইকুইলিব্রিয়াম পজিশন। তো সেই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কতটা ভাইব্রেট করছে, অর্থাৎ যদি আমরা ইকুইলিব্রিয়াম পজিশন আগে 2 বলে থাকি, তাহলে 2 থেকে দেখো ডান দিকে 3 পর্যন্ত গেছে, বাঁ দিকে 1 পর্যন্ত গিয়েছে। তো এই কতটা ভাইব্রেশন হচ্ছে সর্বাধিক ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, তাকে আমরা বলছি অ্যামপ্লিটিউড বা বিস্তার। এখানে এই প্রথম ছবিটায় দেখো, যেটায় এই যে স্ট্রেট লাইনটা যার উপরে ওয়েভটাকে আঁকা আছে, এই স্ট্রেট লাইনটা হলো ইকুইলিব্রিয়াম পজিশন। সেখান থেকে প্রথমটায় দেখো কোয়াইটার, মানে খুব কম্পন কম হয়েছে এমন, দেখো এই ঢেউটা কম হয়েছে। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে লাউডার ওয়েভ যদি হয়, তাহলে সেক্ষেত্রে দেখো বিস্তারটা অনেক বেশি হয়েছে। আর দেখো যে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে এই ডিস্টেন্সটা অনেক বেশি। তাহলে বিস্তার কি? বিস্তার হলো ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা, যেটা ভাইব্রেশন লেস অবস্থা থেকে কতটা ভাইব্রেশন হচ্ছে, সেই ম্যাক্সিমাম ডিস্টেন্সটাকে বা ডিসপ্লেসমেন্টটাকে আমরা বলি অ্যামপ্লিটিউড। ওয়েভলেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য। একটা কমপ্লিট ভাইব্রেশনে তরঙ্গ কতটা পথ যাচ্ছে, কতটা ডিস্টেন্স ট্রাভেলস করছে, সেইটাই হলো ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। এই প্রথম ছবিটায় খেয়াল করে দেখো, এখান থেকে তরঙ্গটা শুরু হয়েছে, এখান থেকে এই গিয়ে এই পর্যন্ত হলো ইকুইলিব্রিয়াম পজিশনকে কাট করলো, এটা হলো হাফ সাইকেল। এরপর আবার তরঙ্গের বিস্তার হয়ে এই ইকুইলিব্রিয়াম পজিশনকে কাট করলো, এটা হলো সেকেন্ড হাফ সাইকেল। তাহলে এইখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত এই যে ডিস্টেন্সটা, এইটা হলো ওয়েভলেন্থ। আবার তুমি এটাকে অন্যভাবে বলতে পারো, এই যে পিক গুলো তুমি দেখছো, এই যে কোনো দুটো অ্যামপ্লিটিউড, তার মাঝের যে ডিস্টেন্স, তাকেও আমরা ওয়েভলেন্থ বলতে পারি। দুটো ডিস্টেন্সই একই আসবে। সুতরাং যে কোনো একটা পজিশন থেকে পুরো কমপ্লিট সাইকেলে আর একটা পজিশনে এলেই যতটা ডিস্টেন্স হবে সেটি হচ্ছে ওয়েভলেন্থ। দ্বিতীয় ছবিটাতে খেয়াল করে দেখো, এখানে যে কোনো দুটো কম্প্রেশন, এই একটা কম্প্রেশন, একটা কম্প্রেশন, এই যে কোনো দুটো কম্প্রেশনের মাঝের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাই হলো ওয়েভলেন্থ। আবার বলতে পারো যে যে কোনো দুটো রেয়ার ফ্যাকশনের মাঝের যে ডিস্টেন্স, এখান থেকে এইটা, এটাও কিন্তু ওয়েভলেন্থ। তাহলে ওয়েভলেন্থ বেসিক্যালি কি? একটা কমপ্লিট ভাইব্রেশনে ওয়েভটা কতটা ডিস্টেন্স যাচ্ছে, তাকে আমরা বলছি ওয়েভলেন্থ। টাইম পিরিয়ড, পর্যায়কাল। একটা কমপ্লিট ভাইব্রেশন হতে যতটা সময় লাগে, টাইম টেকেন ফর এ কমপ্লিট ভাইব্রেশন, তাকে আমরা বলছি টাইম পিরিয়ড বা পর্যায়কাল। এখানে খেয়াল করে দেখো যে আহ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা কমপ্লিট ভাইব্রেশন হয়েছে। তাহলে এই কমপ্লিট ভাইব্রেশনটা হতে যতটা সময় নিয়েছে, সেটি হচ্ছে টাইম পিরিয়ড। বা বলতে পারো যে আহ, এই একটা বিস্তার আর এই একটা বিস্তার, এই এটা একটা টোটাল কমপ্লিট সাইকেলের ফলে হয়েছে, এর জন্য যতটা সময় নিয়েছে সেই টাইমটাই হলো টাইম পিরিয়ড। একে টি দিয়ে প্রকাশ করা হয়। ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন বা কম্পাঙ্ক, নাম্বার অফ কমপ্লিট ভাইব্রেশন ইন ইউনিট টাইম, অর্থাৎ একক সময়ে কতগুলো কমপ্লিট ভাইব্রেশন হচ্ছে, সেই সংখ্যাটাই হলো ফ্রিকোয়েন্সি। অর্থাৎ ফ্রিকোয়েন্সি আমরা বলতে পারি তার মানে যে 1/টাইম পিরিয়ড। কেননা টাইম পিরিয়ড হচ্ছে একটা কমপ্লিট ভাইব্রেশনের জন্য যতটা সময় লাগে। আর ঘুরিয়ে দিলে দেখো একক সময়ে কতগুলো কমপ্লিট ভাইব্রেশন হচ্ছে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তার মানে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1/টাইম পিরিয়ড। এবার দেখো এখানে আমরা দুটো ওয়েভকে দেখিয়েছি, যেখানে একজনের ফ্রিকোয়েন্সি বেশি, একজনের ফ্রিকোয়েন্সি কম। এই প্রথমেরটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ, যেখানে দেখো খুব দ্রুত এই ভাইব্রেশনটা হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো ওয়েভলেন্থ অনেক বেড়ে গেছে, অর্থাৎ ভাইব্রেশনটা ফাস্ট নয়, এটা লো ফ্রিকোয়েন্সি ওয়েভ পরেরটা। আর প্রথমেরটা হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ। হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ চিনবে কি হবে? ওয়েভলেন্থ কম হবে। আর লো ফ্রিকোয়েন্সি ওয়েভে ওয়েভলেন্থ বেশি হবে। সবসময় ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সি কিন্তু পরস্পরের সাথে প্রায় ব্যস্তানুপাতিক সম্পর্ক মেনে চলে। অর্থাৎ একজন বাড়লে অন্যজন অবশ্যই
কমে। ভেলোসিটি অফ সাউন্ড, শব্দের বেগ। বেগ বলতে আমরা বুঝি যে একক সময়ে কতটা পথ গেল, অর্থাৎ ডিস্টেন্স ট্রাভেলড বাই সাউন্ড পার ইউনিট টাইম। আমরা ভেলোসিটি সমান বলতে পারি ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভলেন্থ। কিভাবে বলতে পারি না, দেখো একবার পূর্ণ কম্পনে যতটা পথ যায় সেটা হচ্ছে ওয়েভলেন্থ, আর ফ্রিকোয়েন্সি হলো এক সেকেন্ডে কতবার পূর্ণ কম্পন হয়। তাহলে মনে করো এক সেকেন্ডে এন সংখ্যক পূর্ণ কম্পন হয়, তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে এন। আর একবার পূর্ণ কম্পনে পথ যায় ল্যামডা পরিমাণ, তাহলে ল্যামডাটা হলো ওয়েভলেন্থ। তাহলে এক সেকেন্ডে মোট কতটা পথ গেল, এন ইন্টু ল্যামডা। তার মানে মোট এক সেকেন্ডে ডিস্টেন্স ট্রাভেল করলো এন ল্যামডা। এটাই হচ্ছে ভেলোসিটি, অর্থাৎ ভেলোসিটি সমান ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভলেন্থ। ভেলোসিটি অফ সাউন্ড ইন ডিফারেন্ট মিডিয়াম। ডিফারেন্ট মিডিয়ামে শব্দের বেগ কেমন। আমরা প্রথমত তিনটে মিডিয়ামের কথাই ভাববো, সলিড, লিকুইড, গ্যাস। তো এই তিনটে মিডিয়ামের মধ্যে যেহেতু এই ওয়েভটা, সাউন্ড ওয়েভটা মেকানিক্যাল এবং স্থিতিস্থাপক তরঙ্গ, তাই স্থিতিস্থাপকতা যার বেশি থাকবে তার মধ্যে এর ভেলোসিটি বেশি থাকবে। তার মানে একেবারে বেশি ফাস্টেস্ট হবে সলিড মিডিয়ামে, তার চেয়ে কম হবে লিকুইড মিডিয়ামে, আর সবচেয়ে স্লোয়েস্ট রেটে ভেলোসিটি থাকবে গ্যাসিয়াস মিডিয়ামে। আমরা এখানে স্পিড অফ সাউন্ডের তিনটে মিডিয়ামের জন্য তিনটে ফর্মুলা দেখতে পাচ্ছি। তো প্রথমটা, এই ফর্মুলাটা সলিডের জন্য v ইকুয়াল টু রুট ওভার ওয়াই বাই রো, যেখানে ওয়াইটা হলো ইয়ং মডিউলাস, যেটা মাধ্যমের ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতার উপর ডিপেন্ড করে। রোটা হলো মাধ্যমের ঘনত্ব। যেহেতু এই ইয়ং মডিউলাস এর মান অনেক অনেক বেশি, তাই সলিডে সাউন্ডের স্পিড অনেক বেশি, ঘনত্ব এখানে খুব একটা এফেক্টিভ নয়, ঘনত্বের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। দ্বিতীয় সূত্রটার ক্ষেত্রে তরলের মধ্যে সাউন্ডের ভেলোসিটি ইকুয়াল টু রুট ওভার বি অফ রো, যেখানে বিটা হচ্ছে বাল্ক মডিউলাস, রোটা হচ্ছে মাধ্যমের ডেনসিটি। বাল্ক মডিউলাসের মান সলিডের ইয়ং গুণাঙ্কের থেকে কম, তাই লিকুইডে এর স্পিড কম। তৃতীয় ক্ষেত্রে ভি সমান রুট ওভার গামা আর টি বাই এম, যেখানে গামাটা হলো অ্যাডিয়াবেটিক কনস্ট্যান্ট, আরটা মোলার গ্যাস কনস্ট্যান্ট, টিটা হলো কেলভিন টেম্পারেচার, এমটা হলো মোলার মাস অফ দ্য গ্যাসিয়াস সিস্টেম। এখানে দেখা যাচ্ছে টেম্পারেচারের উপরে সরাসরি ডিপেন্ডেন্ট, মোলার মাসের উপর ইনভার্সলি প্রপোর্শনাল। তো এই তিনজনের মধ্যে যেহেতু ইয়ং গুণাঙ্কের মান প্রচুর প্রচুর বেশি, তাই সলিডে শব্দের বেগ সব থেকে বেশি, তার তুলনায় কম লিকুইডে, তার তুলনায় কম গ্যাসে। আর একটা এখানে সম্পর্ক দেখতে পাচ্ছি, ভি সমান 331 প্লাস 0.6 টি। তো এইটা হলো একটা টেম্পারেচার কারেকশন করা হয়েছে, টেম্পারেচার সামান্যতম চেঞ্জ করলে তাহলে তার শব্দের ভেলোসিটি গ্যাসিয়াস মিডিয়ামে কি হবে তার উপর ডিপেন্ড করে। এখানে আমরা আগেই যে গ্যাসিয়াস মিডিয়ামে শব্দের ভেলোসিটি সম্পর্কে জেনেছি সেই সমীকরণটাই আছে, ভেলোসিটি অফ সাউন্ড ইকুয়াল টু রুট ওভার গামা আর টি বাই এম, যেখানে গামা অ্যাডিয়াবেটিক কনস্ট্যান্ট আর গ্যাস কনস্ট্যান্ট, এম মলিকুলার মাস অফ দ্য গ্যাস, টি হচ্ছে কেলভিন টেম্পারেচার বা অ্যাবসলিউট টেম্পারেচার। এক্ষেত্রে আমরা বলতে পারি যে মলিকুলার মাস অফ দ্য সিস্টেম যদি বাড়ে তাহলে সাউন্ডের ভেলোসিটি কমে যাবে, আর যদি টেম্পারেচার বাড়ে তাহলে কিন্তু সাউন্ডের ভেলোসিটি বাড়বে। আমরা জানি আলোর প্রতিফলন, প্রতিসরণ এসব হয়। বেসিক্যালি আমরা রিফ্লেকশন অফ লাইটটা খুব ভালোভাবেই জানি। তো লাইট একটা ওয়েভ, সাউন্ডও একটা ওয়েভ, তাই সাউন্ডেরও লাইটের মতোই কিন্তু রিফ্লেকশন হয়। এবং লাইটের রিফ্লেকশনের জন্য যে যে নিয়ম মেনে চলে, সাউন্ডের রিফ্লেকশনে কিন্তু একই রকম ভাবে সেই নিয়মগুলো মেনে চলে।
আমরা সাউন্ডের রিফ্লেকশনের কয়েকটা অ্যাপ্লিকেশন আমরা পাই, যেমন ডাক্তারবাবুর স্টেথোস্কোপ। এই যন্ত্রে যে নলটা থাকে তা কিন্তু সাউন্ডের বারবার রিফ্লেকশন, সাউন্ডের যে বারবার রিফ্লেকশন হয় সেই রিফ্লেকশন বারবার হতে হতে সেই সাউন্ডের ইন্টেন্সিটি বৃদ্ধি পায়। ফলে আমরা খুব সহজেই ডাক্তারবাবুরা তার হৃৎপিণ্ডের বা ফুসফুসের পরিস্থিতি খুব সহজে বুঝতে পারেন। মেগাফোন, যেটা আমরা মাইকের মতো ব্যবহার করতে পারি, এখানেও সাউন্ডের রিফ্লেকশনকে কাজে লাগানো হয়। যে হর্নগুলো হয় বাল্ব হর্ন, সেই হর্নগুলোতেও একইভাবে এই বাঁকানো নলের মাধ্যমে সাউন্ডের রিফ্লেকশন ঘটিয়ে তার ইন্টেন্সিটি বাড়ানো হয়। স্পিকিং টিউব, তাতেও কিন্তু একইভাবে সাউন্ডের রিফ্লেকশন কাজে লাগিয়ে আমরা শব্দটাকে অনেক জোরে শুনতে পাই। ইকো বা প্রতিধ্বনি, কোনো একটা শব্দ উৎস থেকে উৎপন্ন শব্দ যদি দূরে কোনো জায়গায় বাধা পেয়ে পুনরায় ফিরে আসে এবং শ্রোতার কানে আগের থেকে আলাদাভাবে শোনা যায়, তখন ওই দ্বিতীয় সাউন্ডটাকে আমরা বলবো, অর্থাৎ রিফ্লেক্টেড যে সাউন্ড তাকে আমরা বলবো প্রথম সাউন্ডের প্রতিধ্বনি বা ইকো। অর্থাৎ reflected sound if reaches to the audience separately from the original sound, then reflected sound is called echo of the original sound. এই ইকো হতে গেলে কিন্তু অবশ্যই সামনে একটা রিফ্লেক্টর থাকতে হবে, যেখানে শব্দটা গিয়ে ধাক্কা খেয়ে ফিরে আসবে এবং শ্রোতা কিন্তু দুবার শব্দ শুনতে পাবে। অর্থাৎ প্রথম যখন শব্দটা তিনি করছেন তখন একবার শুনতে পেলেন এবং দূরের প্রতিফলকে শব্দটা গিয়ে ধাক্কা খেয়ে ব্যাক করে আবার একবার আপনি শুনতে পাবেন। তাহলে শব্দটা কিন্তু দুবার শোনা যাবে। প্রথমটা হলো অরিজিনাল সাউন্ড এবং দ্বিতীয়টা হলো ইকো। এবারে প্রশ্ন, এই ইকো হতে গেলে কতটা পরিমাণ ডিসট্যান্সে রিফ্লেক্টর থাকা উচিত? এখন আমরা জানবো যে ইকোটা শোনার জন্য মিনিমাম কতটা ডিসট্যান্স থাকা প্রয়োজন। আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে সাউন্ডটা হচ্ছে মনোটোনাস সাউন্ড বা ক্ষণস্থায়ী শব্দ। সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে শব্দের বেগ ৩৩২ মিটার পার সেকেন্ড, অর্থাৎ শব্দ ১ সেকেন্ডে ৩৩২ মিটার যায়। এবারে শব্দ যদি ৩৩২ মিটার ১ সেকেন্ডে যায়, তাহলে শব্দ যেখান থেকে সৃষ্টি হচ্ছে সেখান থেকে যাবে, ধাক্কা খাবে এবং পুনরায় শ্রোতার কাছে ফিরে আসবে। এখানে একটা কথা খুব মনে রাখা প্রয়োজন যে আমাদের কানে কোনো একটা শব্দের রেস ১-১/১০ সেকেন্ড স্থায়ী থাকে। অর্থাৎ ১-১/১০ সেকেন্ডের মধ্যে যদি কোনো একটা শব্দ সৃষ্টি হয়, তাহলে কিন্তু সেই শব্দটা আমার মস্তিষ্ক রিয়ালাইজ করতে পারবে না। তাহলে ৩৩২ মিটার পার সেকেন্ড হলো শব্দের বেগ। ১-১/১০ সেকেন্ড শব্দ মস্তিষ্কে স্থায়ী হয়। তাহলে ১-১/১০ সেকেন্ডের মধ্যে শব্দ কতটা পথ যেতে পারে? ৩৩২ ইন্টু ১-১/১০ মানে ৩৩.২ মিটার। কারণ তার আগে চলে এলে সে শব্দ তো পৃথকভাবে শুনতে পাবে না। তাহলে আমার কাছে এই মুহূর্তে ১-১/১০ সেকেন্ডের জন্য ডিসট্যান্স হলো ৩৩.২ মিটার। এবার এই ৩৩.২ মিটারটা হলো আসলে শব্দ উৎস থেকে রিফ্লেক্টর এবং রিফ্লেক্টর থেকে পুনরায় শ্রোতার কাছে ফিরে আসার জন্য মোট ডিসট্যান্স। তাহলে শুধুমাত্র শ্রোতা থেকে রিফ্লেক্টর পর্যন্ত ডিসট্যান্স হবে ৩৩.২ বাই ২ সমান ১৬.৬ মিটার বায়ুতে। এই হলো মিনিমাম ডিসট্যান্স ইকো শোনার জন্য। রিভারবেশন অফ সাউন্ড অর্থাৎ শব্দের অনুরণন। এটা বেসিক্যালি কি না, বিভিন্ন লেয়ারের মধ্যে বারবার রিফ্লেকশন হয়ে যাওয়া যে শব্দ এবং তার ইকো সবগুলো একসাথে যখন শোনা যায় তখন তাকে বলা হয় রিভারবারেশন বা অনুরণন। এটা নরমালি মেঘের সবচেয়ে ভালো বোঝা যায় যে কোনো একটা শব্দ হলো সেটা মেঘের বিভিন্ন লেয়ারের মধ্যে বারবার রিফ্লেকশন হচ্ছে এবং ইকো হচ্ছে। এই দুটো একসাথে হওয়ার জন্য প্রচুর পরিমাণে শব্দ কন্টিনিউয়াসলি শোনা যায়। হ্যাঁ, এই ঘটনাটাকে বলা হয় রিভারবারেশন অফ সাউন্ড বা শব্দের অনুরণন।
পারসিস্টেন্স অফ হিয়ারিং বা শ্রুতি নির্বন্ধ, যেটা আমরা আগেই জানলাম, সেটা হলো যে ক্ষণস্থায়ী একটা শব্দ আমাদের মস্তিষ্কে কতক্ষণ স্থায়ী হয়, 1-10 সেকেন্ড স্থায়ী হয়। এই 1-10 সেকেন্ডের আগেই যদি অন্য কোনো শব্দ আমাদের মস্তিষ্কে বা আমাদের কানে পৌঁছায়, তাহলে কিন্তু সেই শব্দটাকে আমাদের মস্তিষ্ক সেপারেটলি আইডেন্টিফাই করতে পারবে না এবং রিয়ালাইজ করতেও পারবে না। কিন্তু 1-10 সেকেন্ডের পরে যদি কোনো শব্দ আসে, তাহলে সেই শব্দকে হিউম্যান ব্রেন কিন্তু সেপারেটলি রিয়ালাইজ করতে পারবে। এই 1-10 সেকেন্ড যে টাইম গ্যাপ, সেই টাইম গ্যাপটাকেই বলা হয় পারসিস্টেন্স অফ হিয়ারিং বা শ্রুতি নির্বন্ধ। এই শ্রুতি নির্বন্ধের কারণেই কিন্তু আমরা ইকোটা শুনতে পাই। সেই জন্য আমরা সাধারণ ঘরে যখন কথা বলি, তখন আমরা ইকো শুনতে পাই না, কারণ সাধারণ ঘরে আমার থেকে রিফ্লেক্টর দেয়ালের ডিস্টেন্সটা 16.6 মিটারের থেকে কম। ফলে শব্দ দেওয়ালে গিয়ে ধাক্কা মেরে 1-10 সেকেন্ডের আগেই কিন্তু আমার কানে পৌঁছে যায়। ফলে আমি ওই সেকেন্ড যে রিফ্লেক্টেড সাউন্ড, সেটাকে আমি আইডেন্টিফাই করতে পাই না। ফলে একটাই মাত্র শব্দ শুনতে পাই। এখন আমরা শোনার অনুভূতির ভিত্তিতে সাউন্ডের কতগুলো ভাগ করব। তো প্রথমেই আসি মিউজিক্যাল সাউন্ড। সেটা কি না, সাউন্ড জেনারেটেড ফ্রম রেগুলার অ্যান্ড পেরিওডিক্যাল ভাইব্রেশন। অর্থাৎ কোনো একটা কম্পনশীল বস্তু যদি পুরোপুরিভাবে রেগুলারলি ভাইব্রেশন হয় এবং পিরিয়ডিক্যাল অর্থাৎ ঠিক একই সময় অন্তর অন্তর একই জায়গায় ফিরে আসে, একে বলা হয় পিরিয়ডিক্যাল ভাইব্রেশন। তখন তার থেকে যে শব্দটা উৎপন্ন হয় তাকে বলবো মিউজিক্যাল সাউন্ড। এটা কিন্তু গুড টু হিয়ার, অর্থাৎ এটা আমাদের শুনতে ভালো লাগে। তাহলে মিউজিক্যাল সাউন্ড কখন জেনারেট হয়? যদি কোনো কম্পনশীল বস্তু রেগুলার ভাইব্রেশন হয় এবং পিরিয়ডিক্যাল একই সময় অন্তর অন্তর একই জায়গায় ফিরে আসা, তখন মিউজিক্যাল সাউন্ড সৃষ্টি হয়। নয়েজ, যদি কোনো শব্দ উৎস মানে যার কম্পন ইরেগুলার এবং ইম্পেরিয়ডিক্যাল, অর্থাৎ একই সময় অন্তর অন্তর একই জায়গায় ফিরে আসছে না। ধরো প্রথম সাইকেলটায় যা সময় নিল একটা পজিশন থেকে আরেকটা পজিশন যেতে, ফিরে আসার সময় হয়তো কম নিল কিংবা বেশি নিল, আবার তারপর তার সময় পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ প্রত্যেকবার মুভমেন্টের জন্য সময় যদি আলাদা হয়, তখন তাকে বলে ইম্পেরিয়ডিক্যাল ভাইব্রেশন, এবং এক্ষেত্রে অ্যামপ্লিটিউডটাও কিন্তু কম বেশি হতে থাকে। এরকম টাইপের যদি ভাইব্রেশন হয়, তখন তার থেকে যে শব্দ হয় তাকে আমরা বলি নয়েজ। এই রকম নয়েজি যে সাউন্ড, সেটা কিন্তু ইরিটেটিং টু হেয়ার, অর্থাৎ এটা আমাদের কিন্তু শুনতে ভালো লাগে না। কোলাহল সাধারণত নয়েজ। টিউন অ্যান্ড ভয়েস, সুর এবং স্বর, এই দুটো কথা আমরা প্রায়ই শুনি। তো সুর সুর বা টিউন হলো এমন সাউন্ড যাতে একটাই মাত্র ফ্রিকোয়েন্সি আছে, অর্থাৎ বলতে পারি যে সিঙ্গেল ফ্রিকোয়েন্সি যুক্ত সাউন্ড, তাকে বলবো টিউন। আর যে সাউন্ডে মিক্সচার অফ ফ্রিকোয়েন্সি আছে, অর্থাৎ অনেক রকমের ফ্রিকোয়েন্সি যুক্ত ওয়েভ একসাথে যে সাউন্ডের মধ্যে আছে, তাকে আমরা বলি ভয়েস। আমরা হারমোনিয়ামে সারেগামা চিনি, তো এক একটা শুধু সা বা রে, এগুলো হলো এক একটা টিউন। কিন্তু আমরা যখন কথা বলছি, সেটা আসলে কিন্তু ভয়েস, তাতে মিক্সচার অফ ফ্রিকোয়েন্সি আছে সাউন্ড ওয়েভের। গিটারের তারেও তাই, এক একটা তারের জন্য একবার ভাইব্রেশন করলে টিউন বেরোয়, কিন্তু যখন একসাথে গোটাটাকে বাজানো হয়, সেখান থেকে ভয়েস নির্গত হয়। লাউডনেস, তীব্রতা, শব্দ শক্তি কতটা জোরে আমার কানে এসে পৌঁছাচ্ছে, সেটাই হলো তীব্রতা। হাউ মাচ স্ট্রেংথ অফ সাউন্ড এনার্জি ইজ রিচিং টু ইয়ার, তাকে আমরা বলছি লাউডনেস। এর ইউনিট হলো বেল বা ডেসিবেল। সাধারণত 65 ডেসিবেল হলো হু দ্বারা নিয়ন্ত্রিত নর্মাল সহ্য ক্ষমতাযুক্ত লাউডনেস। তার বেশি হলে ক্ষতিকর। প্রায় 120 বা 30-এর বেশি হয়ে গেলে সেটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর হয়ে দাঁড়ায়। পিচ অর শার্পনেস, অর্থাৎ তীক্ষ্ণতা, property of sound by which sounds of different sources with same loudness can be differentiated। অর্থাৎ মনে করো দূরে একটা ফিক্সড ডিস্টেন্সে একটা স্টেজে অনুষ্ঠান হচ্ছে, তাহলে সেখানে যে মাইক চলছে সেই মাইকের ভলিউম ফিক্সড আছে, তাহলে আমি এখান থেকে সেম লাউডনেস পাচ্ছি,
কিন্তু ওখানে যদি একজন গায়ক এবং গায়িকা দুজন ইন্ডিভিজুয়ালি গান করেন, আমি কিন্তু এখান থেকেই কোনটা মেল ভয়েস এবং কোনটা ফিমেল ভয়েস তাকে আমি পৃথক করতে পারি। এই যে ধর্মটা তাকে আমরা বলছি শার্পনেস বা তীক্ষ্ণতা। অর্থাৎ সেম লাউডনেস হওয়া সত্ত্বেও ডিফারেন্ট সোর্স থেকে যে আসছে সেটা আমরা তীক্ষ্ণতা বলতে পারি। ছেলেদের ভয়েসের তীক্ষ্ণতা কম, কিন্তু মেয়েদের ভয়েসের তীক্ষ্ণতা বেশি। কোয়ালিটি অফ সাউন্ড, এক্ষেত্রে লাউডনেস এবং পিচ এই দুটো যদি সেম থাকে তাহলে সোর্স অফ সাউন্ডটা কেমন সেটা যে ধর্মের সাহায্যে বুঝতে পারছি সেটা হচ্ছে কোয়ালিটি। যেমন ধরো বলতে পারি কোনো একটা স্টেজে সেম লাউডনেস এবং সেম পিচে একটা হারমোনিয়াম বাজছে, একটা পিয়ানো বাজছে, একটা গিটার বাজছে, আর একটা তবলা বাজছে। প্রত্যেকেরই লাউডনেস সেম, পিচ সেম যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমি আমার এখানে বসেই না দেখে আমি বলতে পারবো এটা গিটারের সাউন্ড, এটা হারমোনিয়ামের সাউন্ড, এটা পিয়ানোর সাউন্ড। এই যে সাউন্ডের কোয়ালিটি তাকে আমরা বলছি কোয়ালিটি অফ সাউন্ড। ইন্টেন্সিটি অফ সাউন্ড, অর্থাৎ একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতটা পরিমাণ সাউন্ড এনার্জি মাধ্যম দিয়ে পাস করছে তাকেই বলা হয় ইন্টেন্সিটি। ফ্লো অফ সাউন্ড এনার্জি থ্রু ইউনিট ক্রস সেকশন ইন ইউনিট টাইম ইন এ পার্টিকুলার মিডিয়াম। কোনো একটা মাধ্যমে একক সময়ে একক ক্রস ক্ষেত্রফলে কতটা শব্দ শক্তি প্রবাহিত হচ্ছে তাকেই বলা হয় সেই শব্দের ইন্টেন্সিটি। নর্মালি আমরা ইন্টেন্সিটি আর লাউডনেসকে একই রকম ভাবে ভাবতে পারি। The minimum intensity of sound for human hearing is 0 decibel. আমরা 0 ডেসিবেলকে আমরা ধরে থাকি যে আমরা জাস্ট নর্মাল যে কথাবার্তা বলি সেটা 0 ডেসিবেল, যাতে আমরা অন্তত মিনিমাম শুনতে পাই। একে বলা হয় 0 লেভেল অফ ইন্টেন্সিটি। তাহলে এর ভ্যালু হলো 0 ডেসিবেল। ম্যাক নাম্বার, এটা একটা নির্দেশসূচক নাম্বার যা প্রকাশ করে কোনো একটা বস্তুর বেগ শব্দের বেগের তুলনায় কেমন। অর্থাৎ এটা বেসিক্যালি রেশিও অফ স্পিড অফ অ্যান অবজেক্ট টু দ্য স্পিড অফ সাউন্ড ইন এয়ার। অর্থাৎ কোনো একটা বস্তুর বায়ুতে বেগ এবং শব্দের বায়ুতে বেগের যে অনুপাত তাকে বলা হয় ম্যাক নাম্বার। এটা সাধারণত আমাদের যে জেট প্লেন বা মিসাইল তাদের ক্ষেত্রে ইউজ করা হয়। কোনো একটা জেট প্লেনের ম্যাক নাম্বার 2 বলতে বোঝায় ওই জেট প্লেনটার বায়ুতে বেগ এবং শব্দের বেগের অনুপাত 2। তাহলে ম্যাক নাম্বার যত বেশি হবে তার মানে সেই বস্তুটা শব্দের তুলনায় তত গুণ বেশি জোরে যেতে পারে। সুপারসনিক ভেলোসিটি, আমরা ম্যাক নাম্বার জানলাম। ম্যাক নাম্বার যদি 1-এর চেয়ে বেশি হয়, অর্থাৎ কোনো বস্তুর বেগ যদি বায়ুতে শব্দের বেগের থেকে বেশি হয়, তাহলে তার যে ভেলোসিটি তাকে আমরা বলতে পারি সুপারসনিক ভেলোসিটি। সনিক বুম, সুপারসনিক ভেলোসিটিতে যখন কোনো বস্তু যায় তখন হঠাৎ করেই প্রচুর বেশি ফ্রিকোয়েন্সির কারণে বায়ুর মধ্যে একটা শক ওয়েভ তৈরি হয়। এই শক ওয়েভটা হাই ফ্রিকোয়েন্সি এবং যে প্রেসারের যে হঠাৎ করে পরিবর্তন তার জন্য একটা আনএক্সপেক্টেড সাউন্ড আউটবার্স্ট হয়, তাকেই বলা হয় সনিক বুম। অর্থাৎ সোজা কথায় বলতে পারি যখন সুপারসনিক ভেলোসিটিতে কোনো অবজেক্ট যাচ্ছে তখন প্রচুর পরিমাণে হাই ফ্রিকোয়েন্সি আছে, সেই হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড বায়ুতে হঠাৎ করে অ্যাবনর্মাল একটা ভাইব্রেশন তৈরি করছে, একটা শক ওয়েভ তৈরি করছে। সেই শক ওয়েভ আর ভাইব্রেশনের জন্য হঠাৎ করেই একটা আনএক্সপেক্টেড সাউন্ড বার্স্ট হচ্ছে, হঠাৎ করে প্রচুর পরিমাণে সাউন্ড বম ফাটার মতো সাউন্ড সৃষ্টি হচ্ছে। সেই সাউন্ডটাকে আমরা বলছি সনিক বুম। এটা তোমরা জেট প্লেন গেলে একদম পরিষ্কার বুঝতে পারবে। আমরা লাউডনেসের ক্ষেত্রে একক দেখেছিলাম ডেসিবেল। তো সেক্ষেত্রে হু দ্বারা নিয়ন্ত্রিত যে পরিমাণটা 65 ডেসিবেল সেটা মোটামুটি ভাবে হার্মলেস, কোনো ক্ষতি হয় না।
120 ডেসিবেল বা তার চেয়ে বেশি যদি হয় তাহলে সেটা হার্মফুল হয়ে থাকে। 0 ডেসিবেল যেটা আমরা বললাম যে জিরো লেভেল অফ ইন্টেন্সিটি, তার ভ্যালু হচ্ছে 1000 হার্জ। 130 ডেসিবেল যেটা, তার ভ্যালু বেসিক্যালি 10 ওয়াট পার স্কোয়ার মিটার। 120 ডেসিবেল যেটা 1 ওয়াট পার স্কোয়ার মিটার। এইখানে এই 130 ডেসিবেল এবং 120 ডেসিবেল, তুমি দেখো ডেসিবেলের পার্থক্য 10ই, 120 ডেসিবেল থেকে 130 ডেসিবেল, কিন্তু ওয়াটের পার্থক্য দেখো 10 গুণ করে কমে গেছে, অর্থাৎ 10 ওয়াট পার স্কোয়ার মিটার ছিল, আবার এখানে 1 ওয়াট পার স্কোয়ার মিটার হয়ে গেছে। সুতরাং এটা মনে রাখা কিন্তু সহজ। আর একটা জিনিস এখানে মনে রাখা প্রয়োজন যে 0 ডেসিবেল ইজ বেসিক্যালি 1000 হার্জ। আমরা তাহলে মোটামুটিভাবে সাউন্ডের প্রায় সবকটা টপিকই আমরা আলোচনা করে ফেললাম। ধন্যবাদ।